আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামেই পরিচিত। তার কাছে আছে আলাদিনের চিরাগ, যে চিরাগ থেকে দৈত্য বেরিয়ে রাতারাতি বাংলাদেশকে পাল্টে দেওয়ার কথা ছিল। কথিত 16 বছরের দুঃশাসনে থাকা বাংলাদেশটা এমন ভাবে পাল্টে যাওয়ার কথা ছিল যাতে সবাই সেই গানটি গেয়ে উঠত, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। কিন্তু গত এক বছরে অধ্যাপক ইউনূসের সেই চিরাগ থেকে খারাপ দৈত্যই শুধু বেরিয়ে এসেছে। মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, পানিতে ভাসমান লাশ উদ্ধারে বহু রেকর্ড এরই মধ্যে অধ্যাপক ইউনূসের সরকার করে ফেলেছে। ডক্টর ইউনূসের আমলের দুঃসংবাদের বন্যার স্রোত এত তীব্র যে বঙ্গোপসাগরের ঢেউ মাঝে মাঝে তাতে হার মানে। এবার এমন কিছু ঘটেছে যা গত 15 বছর কেন প্রায় 2-3 দশকেও ঘটেনি। ইপিআই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বুকে বাংলাদেশ যেখানে ছিল রোল মডেল, সেখানে কয়েক মাস ধরে টিকা বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু। সারের দাবিতে রাস্তা অবরোধ করে নিয়মিত কৃষক বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে ফিরেছে প্রায় 2 দশক পর। অন্তর্বর্তী সরকারের পিআর টিম অর্থনীতির আকাশচুম্বী সাফল্যের প্রচার করতে যখন ব্যস্ত, তখন অনিশ্চয়তা পড়েছে শিশু ও কৃষকের ভবিষ্যৎ। একদিকে রাজনৈতিক চরম অনিশ্চয়তা, অন্যদিকে সরকার নিয়মিত কার্যক্রমেও লেজে গোবরে অবস্থায় ডুবতে চলেছে দেশ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এক সময় টিভি বিজ্ঞাপন দেখতে দেখতে স্লোগানগুলো মুখস্থই হয়ে গিয়েছিল। বলা হতো, আপনার শিশুকে টিকা দিন, রোগমুক্ত জীবন দিন, কিংবা সুস্থ শিশু চাইলে ঘরে টিকা দিবেন খেয়াল করে। শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বের জন্য অনন্য উদাহরণ তৈরি করেছিল। প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে শিশুদের জীবন বাঁচাতে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পরিচালিত হয়। 1979 সালের 7 এপ্রিল বাংলাদেশ এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। 1 বছরের কম বয়সী শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হাম, পোলিও, মাইটিসের টিকা দেওয়া শুরু হয় প্রথম পর্যায়ে। একই সঙ্গে মা ও নবজাতককে দেওয়া হতো ধনুষ্টঙ্কারের টিকাও। 2003 সালে হেপাটাইটিস বি, 2009 সালে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি প্রতিরোধে এইচআইভি এবং 2012 সালে রুবেলা টিকা যুক্ত হয় এই কার্যক্রমে। 2015 সালে নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগের জন্য পিসিবি, পোলিও রোগের আইপিভি টিকা, হাম এবং রুবেলার এমআর দ্বিতীয় ডোজ টিকা এবং 2017 সালের 2 অক্টোবর পোলিও রোগের এফআইপিবি টিকা দেয়া শুরু হয়। দর্শক, বিগত আওয়ামী লীগ সরকার অনেক সমালোচনা আছে, এটি সত্যি, কিন্তু শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য ঈর্ষণীয়। দৈনিক প্রথম আলো কার্যালয়ে 2014 সালে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তা জয়ত লিয়ানাগে তখন বলেছিলেন, রাজনৈতিক সদিচ্ছার কারণে এখানে টিকাদান কর্মসূচি সফল হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেল। বিবিসি বাংলায় 2019 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জন্মের পর কিংবা শিশু বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ এক সময় বাংলাদেশের শিশুদের জন্য ছিল নিয়মিত ঘটনা, কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না। বরং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগী এখন বিলুপ্তির পথে। কার্যক্রম শুরু হওয়ার প্রায় 4.5 দশকের মধ্যে বাংলাদেশ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। 1984 সালে যেখানে টিকাদানের হার ছিল মাত্র 2% নিচে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি সর্বোচ্চ সাফল্য পেয়েছিল। এজন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি স্বীকৃতিও পাওয়া গেছে। বাংলাদেশের সবশেষ পোলিও ভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় 2006 সালে। 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয় বাংলাদেশকে। 2018 সালে রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন করে সরকার। ইপিআই এর অসাধারণ সাফল্যের জন্য 2009 ও 2012 সালে গ্যাভি সেরা পারফরমেন্স পুরস্কার পায় বাংলাদেশ। তবে ডক্টর ইউনূস সরকারের রিসেট বাটনে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছে।
কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নবজাতকের টিকার জন্য চলছে হাহাকার। বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কয়েক মাস ধরে ইপিআই টিকার ঘাটতির কথা উঠে এসেছে। বরাবরের মতো ডক্টর ইউনূসের প্রশাসন কোনো দায় স্বীকার করতে রাজি নন। যদিও টিকার জন্য মাঠে চলছে হাহাকার। নবজাতকের 1 বছর পূর্ণ হওয়ার আগেই অনেকগুলো টিকা দেওয়া শুরু করার কথা। তবে শিশুদের নিয়ে মাসের পর মাস স্বাস্থ্যকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাবা মা। দৈনিক কালের কণ্ঠে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তত 30 জেলায় টিকার সংকট তৈরি হয়েছে। এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শিশুদের অভিভাবকেরা। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে না পারায় বাড়ছে উদ্বেগ। অন্যদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, টিকার সংকটের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তারা অন ক্যামেরা কথা বলতে রাজি হচ্ছেন না। চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের স্বল্পতা স্বীকার করেছেন। তার দাবি, মাসখানেক ধরে এ অবস্থা চলছে। তিনি দাবি করেন 1 থেকে 1.5 বছর ধরে চলছে এমন অবস্থা। অন্যদিকে ইপিআই ভ্যাকসিনের আওতায় থাকা 4টি টিকা স্টক আউট বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম। জানান, ভ্যাকসিন চেয়ে অধিদপ্তরে জোরালোভাবে চিঠি লেখা হয়েছে। দর্শক, জীবন রক্ষাকারী শিশুদের টিকা সংকটের কারণ নিয়ে লুকোচুরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি যানবাহনের তেলের খরচের জটিলতায় দেশের বিভিন্ন জায়গায় টিকা পাঠাতে সমস্যা হচ্ছে। এমন অদ্ভুত কথাও শোনা গেছে প্রকল্প পরিচালকের কণ্ঠে। বিবিসি বাংলাকে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর AFM শাহাবুদ্দিন জানান, তেলের খরচ ও ভ্যাকসিনের গাড়ি বারবার পাঠানোর অনুমতি নেই, ফলে সবগুলো টিকা একসঙ্গে পাঠানোর কারণে কিছুটা দেরি হতে পারে। তার এই দাবি সত্যি হলে এ সমস্যা কেন গত 1 বছরে তৈরি হলো তার কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান করছেন অন্য দাবি। তার দাবি, আগে টিকাগুলো অনুদান হিসেবে বিনামূল্যে পেত বাংলাদেশ সরকার। এখন তার টেন্ডারের মাধ্যমে কিনে আনতে হচ্ছে, সে কারণেই বজায় থাকছে না ধারাবাহিকতা। দর্শক, মইনুল হাসানের এই দাবির সত্যতা রয়েছে। 2023 সাল পর্যন্ত ইউএনএফপির অর্থায়নে বিনামূল্যে বাংলাদেশের টিকা সরবরাহের নির্ধারিত মেয়াদ শেষ হয়। তবে আওয়ামী লীগ সরকার তড়িৎ উদ্যোগ নিয়ে এর মেয়াদ আর 1 বছর বাড়িয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি এগিয়ে নিতে সরকারি তৎপরতা থেমে যায়। ফলে বড় ধরনের সংকটের মুখে পড়ছে দেশ। টাকা খরচ করেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে জীবন সংশয়ের মুখে পড়ছে লাখ লাখ শিশু। বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অদূরদর্শিতায় নতুন করে বাড়ছে ঝুঁকি। সেই সঙ্গে পোলিওর মতো যেসব রোগ নির্মূল হয়েছিল সেগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শিশুদের টিকার তীব্র সংকটের মতোই পুরানো আরেক বিপদ নতুন করে ফিরে এসেছে রিসেট বাটনে। সাম্প্রতিক সময়ে সারের দাম বাড়ার পাশাপাশি মজুদ সংকটও তীব্র হয়েছে। প্রায় সারের দাবিতে কৃষক বিক্ষোভের খবর আসছে সংবাদ মাধ্যমে। কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে 14 সেপ্টেম্বর সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। কৃষকেরা জানান, এলাকায় তীব্র সার সংকট দেখা দিয়েছে, ফলে রোপা আমন আবাদ ঝুঁকিতে পড়েছে। আর সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। তাদের অভিযোগ, ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘরে শূন্য হাতে ফিরতে হচ্ছে, অথবা চড়া দামে কিনতে হচ্ছে সার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছ থেকে সার নিয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। কেউ বলছেন সার পাচ্ছেন না, আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কৃষকের এমন নাভিশ্বাস অবস্থার মধ্যে উল্টো সারের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। পেট্রোবাংলা 10 আগস্ট সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে একই প্রস্তাব আলাদাভাবে দেয় 6টি গ্যাস বিতরণ কোম্পানি। এমন অবস্থায় সার কারখানায় গ্যাসের দাম 150% বাড়ানোর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী 6 অক্টোবর এই শুনানির পর সারের দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যে শুনানিতে অংশ না নেয় ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। দর্শক, সার সংকট এবং দাম নিয়ে কৃষকের ক্ষোভ গত 2 দশকে খুব কমই শোনা গেছে। তবে 90 দশকের মাঝামাঝিতে সারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক কৃষক বিক্ষোভ হয়েছিল। 1995 সালের 15 মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকের উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলায় প্রাণ হারান 18 জন কৃষক। প্রশ্ন হলো, প্রায় 3 দশক আগে সেই বাংলাদেশ কি আবার ফিরে আসছে রিসেট বাটনে? নবজাতকের টিকা থেকে শুরু করে চাষাবাদের মূল উপকরণ সারের জন্য হাহাকার কোন নতুন বাংলাদেশের ছবি উপহার দিচ্ছে? সেই সঙ্গে লাখ লাখ নতুন বেকার, 20 লাখ মানুষের অতি দরিদ্র হওয়ার মধ্য দিয়ে কোন ম্যাজিক্যাল দেশ হাজির করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন যে অধ্যাপক, তার সরকারের কাছ থেকে হাসিনার আমলের ভালো কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাই তো দেশের মানুষ করেছিল। গত 1 বছরে তার একটি নমুনা কি অন্তর্বর্তী সরকার রাখতে পেরেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের মনে করায় দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নাহিদ ইসলাম গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছে। অনেকের চোখ এড়িয়ে গেছে, যেহেতু বাংলাদেশে এখন একাধিক ইস্যু চলমান রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট, দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা জগাখিচুড়ি পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ধীরে ধীরে। মার্কিন সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে। এইটা নিয়ে মূলত বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মধ্যে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই হাজারো ইস্যুর মধ্যে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনারা অনেকে মিস করে ফেলেছেন, সেটা আমি আপনাদের একটু স্মরণ করে দিতে চাই। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, আরো অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি। নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে 4 আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের কথা হয়, সরকার প্রধান হবার জন্য ডক্টর ইউনূসকে প্রস্তাবনা দেওয়া হয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 5 আগস্ট দুপুরবেলা। শেখ হাসিনা 5 আগস্ট তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন এবং গণভবনে মবকারীরা আক্রমণ করে, গণভবন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এরপর সেনাপ্রধান বক্তব্য দেয়। এগুলা মোটামুটি আপনারা সবাই জানেন, সবার মনে আছে। কিন্তু আড়াল থেকে অনেকগুলা বিষয় এগুলা চোখ এড়িয়ে গেছে। ডক্টর ইউনূস কিন্তু বারবার বলেছে তাকে সরকার প্রধান হবার জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে আহ্বান জানানো হয়। ঘটনা কিন্তু এখানে না। ডক্টর ইউনূস একজন প্যাথোলজিক্যাল লায়ার, এটা তার বিভিন্ন কথার মধ্যে আমরা প্রমাণ পেয়েছি, এবং তিনি অনর্গল মিথ্যা কথা বলতে পারেন খুব সাজিয়ে গুছিয়ে, সেটা আপনারা জানেন। একটা দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা রাষ্ট্রদ্রোহ অপরাধ, এবং সেই নির্বাচিত সরকারকে টিকিয়ে রাখবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যে ভূমিকা রেখেছিল। ধরা যাক পুলিশ সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছিল, আগুন জ্বালিয়ে দিচ্ছিল, ভাঙছিল, পোড়াচ্ছিল। তো সেই জায়গা থেকে ভবিষ্যতে পুলিশের এই অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য হবে। কারণ এর আগে আপনারা জানেন নাহিদ ইসলাম বলেছিল তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। আসিফ মাহমুদ সজীব ভাই স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু এই যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে যে 4 আগস্ট থেকেই ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তার মানে যেহেতু 4 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল মবকারীদেরকে তারা 5 আগস্ট নিয়ন্ত্রণ করবে, যার কারণে কিন্তু 4 আগস্ট স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের নেতা কর্মীদেরকে মাঠ থেকে উইথড্র করে নেয়। অর্থাৎ তারা রাস্তায় থাকতে পারবে না, বাকি অংশটুকু মোকাবিলা করবে সেনাবাহিনী। পয়েন্টটা আপনারা খেয়াল করবেন। তার মানে পুরো বিষয়টা হচ্ছে সেনাবাহিনী এই ষড়যন্ত্রে আগে থেকে জানতো, অর্থাৎ বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের পতন হবে এটা সেনাবাহিনী আগে থেকে জানতো। যার জন্য তো তারা 4 আগস্ট পরিকল্পিতভাবে একদম সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সারা দেশ থেকে উঠিয়ে নিয়ে তারা 144 জারি করার একটা প্রস্তাবনা দিয়েছিল, এবং শেখ হাসিনাকে বলেছিল
তার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। এবং যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যান তখন নাকি ওয়াকারুজ্জামান বলেছে যে আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না, আমি আপনাকে রক্ষা করতে চেয়েছিলাম, আপনি তো আমাকে সেই সুযোগটা দিলেন না, অনেক আফসোস করেছিলেন। তার মানে গণভবনে মবের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করার যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল সেই ষড়যন্ত্রের একটা বিরাট পার্ট হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কিন্তু আমার কথা না, এটা ব্যাখ্যার মধ্যে চলে আসে। কারণ নাহিদ ইসলাম বলতেছে 4 আগস্ট ডক্টর ইউনূসকে সরকার প্রধান করার জন্য আহ্বান করা হয়েছে। তার মানে সরকার যে পতন হচ্ছে 5 আগস্ট বা 6 আগস্ট এটা নিশ্চিত ছিল। তার মানে আন্দোলনের প্রথম দিক থেকেই তারা মোটামুটি নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে, মানে আওয়ামী লীগ সরকার কলাপস করবে, এটা মোটামুটি নিশ্চিত ছিল। তাহলে এই যে কোটা সংস্কার আন্দোলনের নামে তারা যে আন্দোলন জমায়েত করলো, তারা যে মুভমেন্ট করলো, তার মানে প্রত্যেকটাই সুপরিকল্পিত ছিল এবং ধীরে ধীরে সেটা তারা প্রকাশ করে দিচ্ছে। এখন আসি রাষ্ট্রদ্রোহ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। নাহিদ ইসলাম যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টের কারণে আগামী দিনে পুলিশ যদি অন্যায় করেও থাকে, সাধারণ মানুষের উপর যদি গুলি চালিয়েও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা মাফ পাবে। কারণ পুলিশ একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারবে যে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিতে, মোকাবেলা করতে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। কারণ নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখানোর দায়িত্ব পুলিশের উপর রয়েছে এবং সরকারের রাষ্ট্রীয় সম্পদ সবকিছু দেখভাল করা কিংবা নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পুলিশের। সেই জায়গা থেকে পুলিশ এই স্টেটমেন্ট দিতে পারে। এবং সেনাবাহিনী পরিকল্পিতভাবে 5 আগস্ট পুলিশের উপর গুলি করেছে। এটা কিন্তু সেনাবাহিনীর আগে থেকে পরিকল্পনা ছিল যে পুলিশকে তারা গুলি করবে এবং সাধারণ যারা মবকারী রয়েছে তাদেরকে সেনাবাহিনী কোন প্রকার বাধা দেবে না, এবং সেটা কিন্তু হয়েছে। এই যে মিথ্যাচার, প্রথমে বলা হলো গণঅভ্যুত্থান, এরপর কি হলো ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামিংয়ে ডক্টর ইউনূস মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিলেন। মেটিকিউলাসলি ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিনের সফল ষড়যন্ত্র দীর্ঘদিন পর সফল হয়েছে। এরপর সারা দেশব্যাপী একটা উত্তাল পরিস্থিতি হলো। এরপর আসিফ মাহমুদ সজীব বই স্টেটমেন্ট দিল 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে সশস্ত্র সংগ্রাম করতো। তার মানে একাধিক যুদ্ধ সরঞ্জাম আগে থেকে বাংলাদেশে চলে এসেছিল এবং স্নাইপারের ব্যাপারটা 7.62 এটাও কিন্তু আগে থেকে এসেছিল। যারা মীর মুগ্ধের মতো যারা একাধিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা স্নাইপারের আঘাতে মরেছে, বলা হয়ে থাকে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে, এটা পুরোপুরি মিথ্যা। তার মানে এই যে ষড়যন্ত্র, এই যে পরিকল্পনা, এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ হয়ে এসছে। এই যে স্টেটমেন্ট নাহিদ ইসলাম যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টের মাধ্যমে নাহিদ ইসলাম নিজে তো পরবর্তীতে ফাঁসবে, যতই ঝুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করা হবে, এগুলা কিচ্ছু হবে না। যেই সরকারি ক্ষমতা আসুক না কেন এতে সর্বোচ্চ বিচার হবে। নাহিদ ইসলামকে ধন্যবাদ, গদানাহিদকে ধন্যবাদ এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য। এবং ডক্টর ইউনূস যে একটা প্যাথোলজিক্যাল লায়ার সেটা তার শিষ্য নাহিদ ইসলাম আবারও প্রুফ করে দিল। ইউনূস কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিল তাকে 5 আগস্টের পর সরকার প্রধান করার জন্য ঘোষণা দিয়েছিল বা আহ্বান করেছিল, বাট এটা কিন্তু মিথ্যা। তার মানে ইউনূস রাষ্ট্রপ্রধান হচ্ছে, শেখ হাসিনার পতন হচ্ছে, এই কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাবিনেটে ঢুকতেছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হচ্ছে, এগুলা সবকিছু মেটিকুলাস পরিকল্পনা আগে থেকে ছিল এবং প্রত্যেকটা পরিকল্পনার একটা অবিচ্ছেদ্য পার্ট ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দিন না দিন আছে। এই যে ষড়যন্ত্র করছেন, এটার কি আপনার মনে হয় কি শেষ হবে না? বাংলাদেশের মানুষ তো বুঝতেছে এখন আপনারা ষড়যন্ত্র করে দেশটাকে নীল মোল্লাদের হাতে তুলে দিয়েছেন। এখান থেকে তো পরিত্রাণের উপায় আমরা দেখছি না। এক যুগে বাংলাদেশে আরো একটা অভ্যুত্থান হবে, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। এবং এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর যেই অস্তিত্বটুকু রয়েছে বা তাদের যেই ভাবমূর্তি রয়েছে সেটা তো মাটির নিচে অলরেডি চলে গেছে, অস্তিত্ব সংকটে ভুগবে তারা। এবং এই মবকারীরা, এই ষড়যন্ত্রকারীরা, এই জঙ্গিরা, নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এদের যে কি হবে ভাই, জাস্ট এগুলা চিন্তা করলে গা শিউরে ওঠে। নাহিদ যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টটা আপনারা পারলে সবাই ছড়িয়ে দিন, কারণ এগুলা বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন আছে। হাজারো নিউজের মধ্যে এই জিনিসটা অনেকের চোখ ফাঁকি দিয়েছে, অনেকের চোখ এড়িয়ে গেছে। আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, সেই জায়গা থেকে আমি কথাগুলো বললাম। তার মানে আওয়ামী লীগকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে এবং এটার জন্য পুলিশ যে ভূমিকা রেখেছে, আগামী দিনে পুলিশকে কোনোভাবে বিতর্কিত করার কোনো সুযোগ এই মবকারীরা, এই সন্ত্রাসীরা, এই জঙ্গি গোষ্ঠীরা পাবে না। পুলিশ তখন চমৎকার একটি স্টেটমেন্ট হাজির করে বলবে, আমরা সরকারকে রক্ষা করেছি, আমরা দেশের মানুষের জানমাল, দেশের মানুষের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি। পুলিশের গুলিতে যারা মারা গেছে সেই জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে, তাদের কোনো বিচার হবে না আগামী দিনে। যত ইন্ডেমনিটি দেওয়া হোক না কেন, পুলিশের হত্যাকাণ্ডের বিচার হবে না। বিচার তো অবশ্যই হবে, কিন্তু এদের বিচার কনফার্ম হবে এবং নাহিদ ইসলামের মতো বদমাইশদের, নাটকির ছেলেদের 100% ফাঁসি হবে, 100% ফাঁসি। আমি আপনাদেরকে লিখিত দিলাম আজকে, এই ভিডিওটা আপনারা সেভ করে রাখেন।
নাহিদ, সাজিদ, হাসনাদের ফাঁসি হবে। এখন বিষয়টা হচ্ছে এরা ফাঁসি পর্যন্ত যাইতে পারবে কিনা সেটা দেখার বিষয়। কারণ বুঝতেই পারছেন এই মবকারীদের যাদের উত্থান হয়েছে মবের মাধ্যমে, তাদের পতন হবে মবের মাধ্যমে, এবং সেই মবের মধ্যে তাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আসলে ফাঁসি পর্যন্ত যাইতে পারবে না। এখন দেখা যাক সৃষ্টিকর্তা ওদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে যায় নাকি আগে মবের মাধ্যমে হক্কা দিয়ে উপরে পাঠাই দেয়, ওইটা সময় বলে দেবে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।